পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা সেরা প্রস্তুতি, বাংলা মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1, পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। তোমরা অনেকেই হয়তো ভাবছো বাংলা যে বইয়ের পিছনে যে প্রশ্ন আছে হাতে কলমে, সেই প্রশ্নের ভিতর থেকে আসলে প্রশ্ন হয়, কিন্তু না, তোমার পুরো গল্প বা কবিতা যদি জানা থাকে তাহলেই কিন্তু তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। কারণ এই যে প্রশ্নটি আমি আজকে দেখাবো সেই প্রশ্নটি কিন্তু তোমাদের হাতে কলমে যে প্রশ্ন আছে সেখান থেকে কিন্তু খুব কমই এসেছে, কিন্তু গল্প বা কবিতা যদি তোমার ভালো জানা থাকে তাহলেই কিন্তু তুমি উত্তর দিতে পারবে। কাজেই এরকম একাধিক প্রশ্ন যদি তুমি সলভ করো তাহলে দেখা যাচ্ছে তোমার কীরকম পড়তে হবে সেই আইডিয়াটাও চলে আসবে। যাই হোক, ভিডিও শুরুতেই তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখো, তোমরা প্রশ্নটা সেট নম্বর 1, আমি এক এক করে আরও অনেকগুলি সেট দেবো। এখানে 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, তারপরে 2 নম্বরের নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও, এটা হচ্ছে 1 মার্ক করে থাকবে। তারপরে 3 নম্বরের প্রশ্ন, কম বেশি 30টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হ্যাঁ, এটা তোমার 2 মার্কের প্রশ্ন থাকবে। 4 নম্বরে সন্ধি বিচ্ছেদ এবং 5 নম্বরে বিপরীত শব্দ। এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। আমরা প্রথমে যাব 1 নম্বরে, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখি। বুনোহাস গল্পের ঘটনাস্থল আসলে হিমালয় নাকি ভারতের লাদাখ? আমরা গল্পে দেখেছি যে লাদাখ, কিন্তু এটা তোমার সরাসরি যদি আমি বলি বইয়ের হাতে কলমে কোনো প্রশ্নই এখানে নাই। এবার পাখির কাছে ফুলের কাছে একটা কবিতা দেখানো আছে, সেটা আমি পরে দেখব। বুনোহাস গল্পের ঘটনাস্থল কোথায়? ভারতের লাদাখ। তাহলে আমরা এটাকে বলতে পারি যে ভারতের লাদাখ হবে উত্তর। অর্থাৎ আমি প্রশ্নটা যদি দেখি, এখানে উত্তরটা আমরা খ নম্বরের উত্তরটা দিয়ে দেবো, অর্থাৎ এখানে খ নম্বরের উত্তরটা। তারপর সুরবীর ছিলেন একজন গ্রামের সর্দার, যাত্রা শিল্প, রাখাল নাকি আদিবাসী রাজা? আমরা একটু এটা দেখি। সুরবীর ছিলেন একজন, এটা সরাসরি বই থেকেই প্রশ্নটা দিয়েছে। সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা, তাহলে আমরা আদিবাসী রাজার উপরে ঠিক। রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ। হ্যাঁ, এখানে আমরা প্রশ্নটা একটু দেখে আসি কি বলেছে। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে? হ্যাঁ, তাহলে কাশবনে রক্তজবার ঝোপের কাছে, এটা তোমার কবিতা থেকে নেওয়া, কিন্তু ভিতর থেকে তোমরা ভালো করে পড়লেই কিন্তু এই দেখো, এই লাইনটা ভালো করে দেখো, রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ। তাহলে কাব্য কোথায় হবে? রক্তজবা, হ্যাঁ, ঝোপের কাছে, রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ। তাহলে সেভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। এটা বইয়ের হয়তো পিছনে হাতে কলমের প্রশ্নে নাই, কিন্তু কবিতা পড়লে ভালো করে জানা যাবে। এরপরে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায়? এটা তো বললাম। হ্যাঁ, পিল পেগারি হলো 4 নম্বর। হাতিতে টানা গাড়ি, ঘোড়ায় টানা গাড়ি, না গরুর গাড়ি, না যন্ত্রচালিত গাড়ি? পিল পেগারি। আমরা যদি উত্তরটা দেখি, পিল পেগারি হবে। এখানে পিল পেগারি, এটা ঘোড়ায় টানা গাড়ি, অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি। তোমরা এটার প্রথম অপশনটা অথবা দ্বিতীয় অপশন যেটাই আছে, ঘোড়ায় টানা গাড়ি, সেই ঘোড়ায় টানে। আচ্ছাদন সন্ধিবিচ্ছেদ আজক ছাদন, আস্বাদনে সন্ধিবিচ্ছেদ আজক ছাদন, অর্থাৎ একটা এখানে তোমার ব্যাকরণ থেকে দিয়েছে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন যাব, মানে 2 নম্বরে 1 নম্বর হিসেবে, গল্পগুলোর ঝুড়িতে কিসের দ্বার রয়েছে? গল্পগুলোর ঝুড়িতে তোমার কি হলো, রূপকথা ও ভয়ঙ্কর দ্বার বা থলি রয়েছে, যা তিনি বাচ্চাদের জন্য নিয়ে বেরিয়েছেন। হ্যাঁ, তারপরে একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো? সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখলো যে তাদের ঘাঁটিতে থাকা আহত হাঁস এবং তার সঙ্গী হাঁসটি আর নেই, তারা নিজেদের দেশে উড়ে গেছে। এটা ছিল 2 নম্বরের প্রশ্ন। এরপরে 2-3, হাবু কাকে সারাদিন রাত ডাকতো? তাহলে হাবু দুঃখে সারাদিন রাত ভগবানকে ডাকতো, ভগবানকে হাবু সারাদিন রাত ডাকতো। এরপরে 3, গির্জাটা লাল পাথরের ঢেউ। আমরা যদি প্রশ্নটা দেখি, সেখানে কি বলেছে? গির্জাটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? এখানে 2-এর তাই পাথরঘাটার গির্জাটাকে লাল পাথরের ঢেউ হিসাবে বলা হয়েছে। আমরা যদি কবিতাটা দেখি, দেখো এই লাইনটা আছে, কিন্তু পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ, অর্থাৎ পাথরঘাটার গির্জাটাই হচ্ছে লাল পাথরের ঢেউ। এরপরে এতোয়া ওসব বিশ্বাস করে না। কোন কথা এত বিশ্বাস করে না? এত বিশ্বাস করে না যে সুবর্ণরেখা নদীর জলে সোনার রেণু পাওয়া যায়। সুবর্ণরেখা নদীর জলে
সোনারেণু পাওয়া যায়, এটা এতোয়া বিশ্বাস করেন। এতোয়া মুন্ডার কাহিনী গল্প থেকে নেওয়া। এরপর 3 নম্বরের প্রশ্ন কি বলছে, তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল এবং কেন তাদের পরাজয় হয়েছিল। এরপর 3-এর 2, আমার জীবনের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে। এবং 3-এর 3, খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতা কতবার ব্যবহৃত হয়েছে, কথক কেন ব্যবহার করছেন। আমরা যদি কবিতাটা দেখি, খাবো না তো আমি একবার ব্যবহার হয়েছে, আমি আগেই 3 নম্বরের প্রশ্ন উত্তর দেবো। এই খাবো না তো আমি 2বার ব্যবহার হয়েছে, খাবো না তো আমি 3বার ব্যবহার হয়েছে, খাবো না তো আমি 4বার ব্যবহার হয়েছে। দেখছো, তাইলে তোমার কবিতা শুধু মুখস্থ থাকলেই হবে না, কতবার সেটাও কিন্তু তোমার এখানে দেখো কি ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন। তাহলে আমরা উত্তর দেবো খাবো না তো আমি, অর্থাৎ লাস্ট প্রশ্নটাই আমি আগে দিচ্ছি। তাহলে কথক কেন এই বাক্যটি ব্যবহার বারবার করেছেন, কথক বিমলা এই বাক্যটি বারবার ব্যবহার করছেন কারণ বিমলার অভিমান। আর খাবো না তো আমি বাক্যটি কবিতাতে মোট 4বার ব্যবহার হয়েছে, আমরা তো দেখলাম। এই বাক্যটিতে বারবার উচ্চারণ করছেন বিমলার অভিমান ও দুঃখ গভীরভাবে প্রকাশ করার জন্য। সে দেখেছে দাদা ও ছোট ভাই বেশি গুরুত্ব খাবার পায়, কিন্তু সে পায় না। মেয়ে হওয়ার জন্য সে মূল্য কমে গেছে, এই বোধ থেকেই তার ক্ষোভ। খাবো না তো আমি বলে সে নীরব প্রতিবাদ জানাচ্ছে। বাক্যটি পুনরাবৃত্তি কবিতার বেদনাকে তীব্র স্পষ্ট করে তুলেছে। এরপরে আমি কিন্তু 3-এর 3 উত্তর দিলাম। এরপরে আমরা পরের উত্তর দেব, তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয়, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন, কাদের পরাজয় হয়েছে। এখানে সাহেবদের, ব্রিটিশ শাসক ও তাদের সেনাদের পরাজয় হয়েছে। কেন তাদের পরাজয় হয়েছে, কারণ এতোয়া মুন্ড অন্যান্য আদিবাসীরা নিজেদের এলাকা, জঙ্গল ও পথঘাট খুব ভালোভাবে চিনত। তারা হঠাৎ আক্রমণ করে আবার আত্মগোপন করত। সাহেবদের কাছে আধুনিক অস্ত্র থাকলেও এলাকার অচেনা পরিবেশ ও আদিবাসীদের কৌশলের জন্য তারা সফল হতে পারেনি, তাই সাহেবদের পরাজয় হয়েছিল। এরপরে আমরা বলবো পরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমার জীবনের বাইরের খোলা ছাদ। এটা হচ্ছে এই কথাটি লেখিকার কাছে খোলা ছাদকে ছুটির দেশ বলা হয়েছে, কারণ লেখিকার শৈশবে খোলা ছাদেই তার বেশি সময় কাটাতেন। সেখানে নানা রকম খেলা, দৌড়ঝাঁপ, কল্পনার আনন্দ মুক্ত পরিবেশ ছিল। স্কুল ও পড়াশোনার বাইরে এই খেলা, এই খোলা ছাদেই তার অবসর, আনন্দ ও স্বাধীনতার স্বাদ পেতেন। তাই লেখিকার কাছে খোলা ছাদেই ছিল তার প্রধান ছুটির দেশ। এরপরে সন্ধি বিচ্ছেদ করো। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি যে কোথায় এ প্রশ্ন। এরপরে 3-এর 3 বলেছে। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে তারপরে যদি দেখি সন্ধি বিচ্ছেদটা, তাইলে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে প্রশ্নটা কোথায় আছে, প্রশ্নটা এই যে প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ, ওই যে দুলক, রাজি, পরিষ্কার, তত্ত্ব এবং পূর্বপুরুষ পদ, এটা তোমার বিপরীত শব্দ। তাহলে আমরা এখন সেই প্রশ্নের উত্তরগুলিতে চলে যাব। তাহলে প্রশ্নের উত্তরগুলি তোমার প্রথমে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ কি, দুলক, দ্বীপ যোগ লক, ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি। এটা আমি একবার ডিটেলস তোমাদের দেখিয়েছি। রাজি, রাজ্য কি, ব্যঞ্জন যোগ স্বর ই সন্ধি। তারপর পরিষ্কার, পরিযোগকার, ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি। এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি, ভালো করে মুখস্থ করবে। তত্ত্ব, তৎযোগ তয়, ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি। এবার বিপরীত শব্দ, পূর্বপুরুষ। পূর্বপুরুষ হচ্ছে বংশধর অথবা উত্তর পুরুষ, যে কোনো একটা বললেই হবে। পদ্য, পদ্য হচ্ছে গদ্য। এই ছিল তোমাদের টোটাল বাংলা যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি আসলে যে কোনো একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তোমাদের প্রস্তুতিকে আরও সুদৃঢ় করবে, সেটা যখনকার প্রশ্নই হোক। যাই হোক, তোমাদের পরীক্ষার পড়াশোনার স্টার্টিং হোক এবং বেশি বেশি করে তোমরা পড়াশোনা করো, পরবর্তীতে ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আছে এই পর্যন্ত।